আমাদের তো মাখরাজ শেষ করতে হবে আজকে। ক্লাস তো অনেক চলে যাইতেছে, এর জন্য আমি একটু দোয়া পড়ে নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, দেলার ভাইয়ের কি হয়েছে মাখরাজগুলো? 1 থেকে 6 পর্যন্ত পড়া ছিল, মেবি 1 থেকে 6, তাই না? জি। জি হয়েছে, বলতে পারবেন? বলার চেষ্টা করেন মাখরাজ শুরু থেকে একদম শুরু থেকে বলার চেষ্টা করেন, যে ভুল হইলে বলে দিব, সমস্যা নেই। মোটামুটি কি হয়েছে বলতে পারবেন? হ্যাঁ, জি। জি জি বলেন, দ্রুত বলতে হবে। সা, শি, সু। না না, মাখরাজ পড়াইছিলাম না, মাখরাজ কাকে বলে, মাখরাজের প্রকারভেদ, মাখরাজগুলো সংজ্ঞা, মানে কোথা থেকে কোন হ্যাঁ, জি, হরফগুলো জি, উচ্চারিত হয় সেগুলো। জি। হরফের উৎপত্তি স্থলকে মাখরাজ বলে। হ্যাঁ, বুঝি নাই। হরফের হরফের, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। মাখরাজ 5 প্রকার। প্রধানত মাখরাজ 5 প্রকার, ঠিক আছে। তারপরে বলেন। নাম বলবো। এই নাম না বলতে পারলেও সমস্যা নাই, সামনেগুলো বললে হবে। মূল মাখরাজ 17 প্রকার, হালকি। ওগুলো বললে হবে। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, এটা সংজ্ঞা। হুম। যে হরফের উৎপত্তি স্থলকে ওই হরফের মাখরাজ বলে। মাখরাজ সাধারণত 5 প্রকার: হালক, লিসান, শাফাতান, খাইসুম, জাউফ। জি, এটা হচ্ছে 5টা। জি। আচ্ছা, মূল মাখরাজ হচ্ছে 17 প্রকার। উচ্চারণ আমরা এইখান থেকে না মনে করতে ওখান থেকে শুরু করতে হবে। মূল মাখরাজ হচ্ছে 17টা। আচ্ছা। 1 নম্বর মাখরাজ হলকে শুরু হইতে, এখান থেকে বলেন। আচ্ছা, দিলার ভাই ভালো করে হয় নাই, মানে বুঝতে পারেন নাই নাকি? হুম। আক্তারুজ্জামান ভাই হয়েছে, আপনার হয়েছে? 1 থেকে 6 নম্বর মাখরাজ বলতে পারবেন? আমি আসলে ওইভাবে দেখতে পারি নাই। আচ্ছা। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে যারা ক্লাসে তো আরো আসছিল, তারা তো হয় না এখনো জয়েন।
তো মূল বিষয়টা হচ্ছে যে এইটা মুখস্থ রাখা খুবই জরুরি। জরুরি না হইলে আমি আসলে আপনাদেরকে পড়াইতাম না, এটা খুবই জরুরি। ঠিক আছে, আপনাদেরকে কিন্তু তাজবিদের একটা অংশ আমরা বাদ দিছি, এটা আমরা আপনারা বুঝতেছেন না। সেটা হচ্ছে যেটাকে সিফাত বলে। সিফাত সিফাত বিষয়টা খুবই মানে গুরুত্বপূর্ণ বলতে অনেক ভালো মানের কাছে যাইতে হলেও গুরুত্বপূর্ণ, এবং ওইটা অনেক কঠিন, খুব জটিল বিষয়। এটা সিফাত যারা আসলে আমরা পড়ছি, আমাদের অনেকভাবে পড়ানো হয়েছে, আমরা পড়ছি, এটা জানি অনেকটা জটিল বিষয়, অনেক সময় বসে ধরতে হয়। সিফাত হচ্ছে আমরা যে হরফগুলো পড়ি, যে হরফে যেই স্থান থেকে উচ্চারিত হয় ওই হরফকে ওই মাখরাজ বলে। যেই স্থান থেকে উচ্চারিত হয় এই কথার মধ্যে আরও ভিন্ন ভিন্ন স্থান আছে। হ্যাঁ, এক স্থান থেকে ভিন্ন ভিন্ন, কখনো জিহ্বাটা খুলে যায়, বাতাসটা বসে, ওই হরফের উচ্চারণের সময় মানে চিকন করতে হবে, এই রকম 5টা অবস্থান থাকে প্রত্যেক হরফের ক্ষেত্রে। এইটাকে সিফাত বলে। তো আমরা ওই বিষয়টা মাখরাজের মধ্যে থাকে, প্রথমত ওই বিষয়টা মাখরাজের মধ্যে থাকে, ওইটাকে ডিটেলসে শিখতে হয়, সিফাত শিখতে হয়। সিফাতও 17 প্রকার, কিন্তু আমরা ওই সিফাতটা বাদ দিয়ে দিছি এই কারণে যে সিফাতটা বাদ দিয়া আমরা ওইটা যেহেতু অনেক বড় ক্লাস, তাহলে অনেক বড় ক্লাস করতে হবে, অনেক দীর্ঘ সময়ের একটা ক্লাস কোর্স। তো ওইটাকে বাদ দিয়ে মাখরাজ কমপ্লিট করার মাধ্যমে সিফাত চলে আসবে। মাখরাজ না সিফাত না শিখেও একজন ব্যক্তি পরিপূর্ণ সহিহ কোরআন শিখতে পারে। সেটা কিভাবে? মাখরাজটা পরিপূর্ণ যার হবে। এর জন্য মাখরাজটা অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আপনি যখন পড়বেন তখন কোন হরফটা কোথা থেকে উচ্চারিত হইতেছে, আমি যখন হা বলতেছি কোন স্থান থেকে, এটা না জানলে আপনি সহিভাবে বলতে পারবেন না। এর জন্য আপনারা তো অনেক ব্যস্ত মানুষ, ঠিক আছে, অনেক ব্যস্ততা আছে, ঠিক আছে সব কথাই, কিন্তু তারপর একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। মাখরাজের ক্ষেত্রে সময় দিবেন, যতই ব্যস্ত থাকি আমরা। আসলে মানে দুনিয়ার জীবনকে, আমি যেমন আজকে মাগরিবের পর একজনের সাথে বলতেছিলাম, দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা যেভাবে দিছে এটা আখেরাতের সাথে ভিন্ন। সেটা কি? দুনিয়ার জীবন হচ্ছে ক্ষেত স্বরূপ, এখানে আপনাকে ফসল ফলাইতে হবে। কিন্তু আমরা অনেকে মনে করি, এরকম কালকে একজনকে বলতেছিল, এটার কথাই বলছে এই বিষয়টা, যে একজনে বলছে যে মানে ইবাদত করা বিষয়, যে নামাজ টামাজ পড়ো না, এইভাবে কথাটা বলছে। তখন বলছে তুমি তো অনেক পড়ো, তোমার কি হয়েছে? মানে যাকে বলছে সে দেখা গেছে ভালো আছে, কিন্তু অনেক ঝামেলা থাকে ঘরের মধ্যে, সংসারের মধ্যে, ছেলে মেয়ে নিয়ে থাকে। তো ওই কথাটা বুঝাইতে চাইছে তুমি তো শান্তিতে নাই, তুমি এত ভালো তো শান্তিতে নাই, তুমি তো নামাজ পড়ো, তাহলে তোমার কি হইলো? বিষয়টা হচ্ছে যে দুনিয়াতে আমরা কিছু পাওয়ার জন্য নামাজ রোজা ইবাদত বন্দেগী করি না, দুনিয়া মুমিনদের জন্য না। মুমিনদের জন্য দুনিয়া হবে হচ্ছে জেলখানা, এটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন মুমিনের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা, আর যা আপনার কাফেরদের হচ্ছে দুনিয়ার জান্নাত, আর মুমিনদের জন্য আম, ইয়ে হচ্ছে পরবর্তী আখেরাত হচ্ছে মুমিনদের জন্য জান্নাত, আর কাফেরদের হবে হচ্ছে জাহান্নাম। তো তাদের জন্য তখন জেলখানা হবে। বিষয়টা হচ্ছে আমরা যত ইবাদত করব তত আমাদের বিপদ আপদ বাড়বে, বা অনেক কষ্ট বাড়তে পারে, স্বাভাবিক। আবার অনেকে ভালোও থাকবে, এটা আলাদা বিষয়। তা আল্লাহ তাআলা যা লিখে রাখছে সেভাবেই হবে, কার জন্য কোনটা ভালো এর মাধ্যমে আমরা হিসাব করবো না যে আল্লাহ আমাকে আমাকে প্রিয় মান না, এরকম না। আমরা তো আখেরাতে পাবো, এটা চিন্তা করতে হবে সব সময়, আখেরাত ছাড়া বাইরে না। এখন দুনিয়ার জীবনে আখেরাত পাইতে হইলে দুনিয়ায় কষ্ট করতে হবে, এটা আপনাদের মনে রাখতে হবে। আমরা শুধু দুনিয়া নিয়ে ঘুরে কিন্তু আখেরাত পাবো না, আমরা যেভাবে বুঝি সেভাবে না, কিছু পরিমাণে আখেরাতের জন্য সময় ব্যয় করতে হবে এর পিছনে। তো আমরা যেন এর পিছনে একটু ব্যস্ততার মাঝেও একটু সময় ব্যয় করি। আসলে মানে আমরা তো জান্নাত অনেকে বিক্রি করি, মানে কিছু হুজুর বা যারাই আছে, আমরা জান্নাত বিক্রি করি, অনেকেই কথা বলি এই তো মাহফিলে আসছেন, এখান থেকে আল্লাহ তাআলা চাইলে আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে। এত সহজ না। একটা মাহফিলে আসছি, বসছি, আর জান্নাতে যাব তা না। আর কর্মফল আমাকে নিতে পারে। এত সহজ হইলে জান্নাত তো সবাই বিক্রি করে দিত। এই মসজিদে 500 দিয়েছেন বা 1000 টাকা দিয়ে দিছেন, এই জান্নাত পাই যাবেন। সেটা তো সৎকার সব অবশ্যই পাবেন, জান্নাতে আলাদা, কিন্তু এইটার মাধ্যমেই পাবেন তা না, আপনার পুরো কর্মফল আপনাকে নিজেকে ঠিক করতে হবে। তো কোরআন শুদ্ধভাবে শিখতে হবে। শিখতে বসছি দেখে এটা মনে করার কিছু নাই যে আমি একটা সময় দিছি হুজুরে এখানে
শিখতে বসছি এর জন্য আল্লাহ তাআলা জান না, আমার শিখতে হবে, শিখে কার্যকর ব্যবহার করতে হবে, এরপরে আমি এর ফল পাবো। এইটাও সবের কাজ, কিন্তু এইটা দ্বারা ওইখানে যাইতে হবে, ঠিক আছে? তো আমরা যেন একটু, আপনারা যেহেতু সিনিয়র ভাই আমাদের থেকে, তারপরও আমরা যেন একটু সময় দেই, ঠিক আছে? আমরা একটু সময় দেব। খুব বেশি কিছু না, অনেক লেখা থাকবে, আপনি বেশি কিছু এখান থেকে তেমন কিছু শেখার দরকার নাই। আপনি জাস্ট মাখরাজুল হরুফ এখান থেকে শিখলেন। মাখরাজ অর্থ, মাখরাজ হচ্ছে আরবি শব্দ, এটা তো আর পড়া লাগে না, আমরা বড় মানুষ, আমরা তো এরকম পড়ি না যে গরুর চার পাও আছে, হ্যাঁ, বাছুর গরু থেকে বড় হয়, এভাবে পড়ার দরকার নেই, আমরা তো বড়ই। এটা আরবি শব্দটা আমরা বুঝি, মাখরাজ আরবি শব্দ। তারপরে এর উচ্চারণ অর্থ হচ্ছে উচ্চারণ বের হওয়ার স্থান। এটা তো মোটামুটি বুঝাইছি দেখে এটা সহজে আপনার মনে থাকবে যে উচ্চারণ বের হওয়ার স্থান। হরফ উচ্চারণ কথাটা বলবো না, হরফ শব্দটা বাদ দিয়ে দিব, কারণ এটার মধ্যে গুন্না মাত ওগুলো হয়। তো সোজা কথা উচ্চারণের স্থান, যে কোনো কথাবার্তা যা হয় সব মাখরাজ। উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, ওইটা থেকেই বলতে পারেন উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এরপরে যে এই কথাটা আছে এটা আপনি পড়ে রাখলেন, এটা আপনার বলা লাগবে না, এটা আর মুখস্থ করার দরকার নেই, মানে মনে রাখার দরকার নেই, এটা জাস্ট যে অরব যে উচ্চারিত এটা তো বোঝানোর জন্য। মাখরাজ প্রধানত 5 প্রকার, কি হিসাবে? অঙ্গে যে লাগে যে স্থানগুলো আছে সেটা হিসাবে। এইটাও আপনার শুধু 5 প্রকার বললেই হবে বা মনে রাখলেই হবে, না রাখতে পারলে এখান থেকে বেশি একটা গুরুত্বপূর্ণ না। আরবি হরফ হচ্ছে 29টি, মাখরাজ হচ্ছে সর্বমোট এই 5 প্রকারটা 17টায় যাবে। এইটা আমরা নিচে এখান থেকে মুখস্থ করবেন, নিচে আছে এগুলো। এরপরে এগুলো আপনি পড়ে দেখবেন, পড়ার জন্য আপনাকে বেশি দিছি, মুখস্থ করতে পারলে তো মাশাআল্লাহ ভালো। 17টা অংশে মুখের 5টি অংশের সাথে মিলে, হালকি 3টি, লিসানি 10টি, শাফাতান 2টি, জাউফে হচ্ছে 1টি, হয়সুম হচ্ছে 1টি, এই টোটাল হচ্ছে 5টি, 17টি, এই 5টি দিয়ে 17টি। এই নির্দিষ্ট 5টি স্থানকে মানাত্রিকে খমসা বলে। এই যা গেছে এই 5টা অঙ্গ আপনারা একটু মনে রাখলেন। মূল হবে এখান থেকে শুরু, আপনি শুরু করলেন যে মাখরাজ আরবি শব্দ যার অর্থ উচ্চারণ বের হওয়ার স্থান, মাখরাজ উচ্চারণের স্থানকে বলে, ঠিক আছে? উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এই পর্যন্ত এই 3টা কথা এখান লাগবে, এরপর এখান থেকে শুরু করবেন। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 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 এরপর এর নাম্বার প্রত্যেকটার সাথে শুধু নাম্বার পাল্টাতে থাকবে। মেইন হচ্ছে এখানে হলকের শুরু হইতে হামজাহা, হলকের শুরু হইতে হামজাহা, হলকের শুরু হইতে হামজাহা। 2 নম্বর হলকের মধ্যখান হইতে আইনহা, মধ্যখান হইতে আইনহা। 3 নম্বর হলকের শেষ হইতে গাইনখা, শেষ হইতে গাইনখা, শেষ হলক শেষ। এরপরে জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে বা উপরের তালুর সঙ্গে যা বলেন, তার বরাবর উপর তালুর সঙ্গে 2 নুক্তাওয়ালা কফ, অথবা এরকম জিব্বার গোড়া তার বরাবর উপর তালুর সঙ্গে কফ, হ্যাঁ, তার বরাবর তালুর সঙ্গে লাগিয়ে কফ। জিব্বার গোড়া এই নাম্বার মুখস্থ না রাখতে পারলে হবে, আপনি আওলাই বললেও হবে, যেদিন যে পড়া থাকবে সমস্যা নেই। জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় 2 নুক্তাওয়ালা কফ। জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ, একটু আগে বাড়িয়ে শব্দটা শুধু অ্যাড হবে। এরপর হচ্ছে জিব্বার মধ্যভাগ বা মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে, জিব্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগে। কয়টা হরফ? 3টা, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। এইটা হচ্ছে খুবই ইজি, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা মাখরাজে যাব, নতুন যে পড়া একবারে পড়াইয়া আবার হরফের আমরা উচ্চারণে আসতেছি। এটা আগামী ক্লাসে আপনারা শুরু থেকে এই পর্যন্ত এগুলো সব একটু দেখবেন, ভালো করে পড়বেন। 7 নাম্বার মাখরাজ, ঠিক আছে? এটা 7 নম্বর হিসাবে 7। জিব্বার গোড়া, আমরা গোড়া পড়ছিলাম না, এবার গোড়ার কিনারা, কিনারা, জিব্বার গোড়ার কিনারা, এই যে কিনারা, জিব্বাটা এইটার হচ্ছে এই যে সাইডটা আছে, কিনারাটা আছে, এই যে সাদা দিয়ে দেখানো হয়েছে কিনারা। আর এই যে দাঁত আছে উপরের দিকে, যা দাঁত আছে এরকম 5টা দাঁত, হ্যাঁ, একদম শেষেরটা থেকে এদিকে সামনে 5টা। এটা 2 দিক থেকে উচ্চারণ করা যায়, একদিক থেকে উচ্চারণ করা যায়। 2 দিক থেকে উচ্চারণ করাটা উত্তম, ভালো। একই সাথে এই সেটটাও, এই সেটটা এরকম দাঁত এরকম। তো জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের, উপরের এই যে মাড়ির দাঁতগুলো আছে
উপরের মাড়ির দাঁতের আবার কোথায় যাবে, দাঁতের এই আগায় আসবে না, গোড়ায় চলে যাবে। জিহ্বাটা তালুতে গিয়ে লাগবে, পাশাপাশি দাঁতের গোড়ায় গিয়ে এরপর তালুতে লাগবে, মানে দাঁতের গোড়ায় লাগানো থাকবে। মেইন উদ্দেশ্য হচ্ছে দাঁতের গোড়া, হ্যাঁ, কিন্তু তালুতেও একটু ওই স্পর্শ করবে, কারণ জিহ্বাটা দাঁতের গোড়ায় লাগলেই তালুর কাছাকাছি চলে আসবে। আর আগাটা দেখছেন, এই যে আগা, এটা হচ্ছে এই দাঁত থেকে, এই দুই ধরনের সামনের দাঁত থেকে পৃথক থাকতে হবে, কোনোভাবে কোনো দাঁতের সাথে লাগবে না। উচ্চারিত হবে হচ্ছে দদ, দদ। তো মাখরাজটা আমরা একটু পড়ি। জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা, এই আমরা যেহেতু হরফ অলরেডি আমরা ওইখান থেকে উচ্চারণ করে আসছি, মূল মাখরাজটা একটু বারবার পড়বো। জিহ্বার গোড়ার কিনারা উপরের মানির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ, কি হয়, দ, মোটা, দ, ضاد দ, 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 ঠিক আছে, মনে রাখবেন। ضاد ضاد، ضاد ضاد، ضاد হুম, ضاد। ضاد মাখরাজ জিহ্বার গোড়ার ضاد কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগে ضاد। ضاد 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 আচ্ছা, এবার জিহ্বার মাথাটা কি হবে? জিহ্বার মাথাটা দ, এখানে একটু খেয়াল করেন আপনারা, ضاد এখানে একটু আওলাই লাগবে যেতে না। পারেন। সেটা হচ্ছে দদ বলার সময় দদ, তখন দাল উচ্চারণ করতেছে কিন্তু দদ, এর জন্য জিহ্বার মাথাটা এই দাঁতের গোড়ায় লাগতেছে। দালটা বাদ দিয়ে দেন, শুধু দ করেন, দ, দ। ضاد এবার দেখেন কোথায় লাগতেছে, দ, দ, ضاد দ। ضاد এটা কিন্তু তালুর ضاد মধ্যেই থাকতেছে, জিহ্বাটা সামনে আগাবে না। দ, দ, ضاد দ, ضاد দ, দ, ضاد ঠিক আছে। ضاد যখন দ দে বলতেছি তখন দালের প্রয়োজন হয় দেখে দালের মাখরাজে যাচ্ছে, দ থেকে শুরু ضاد করে দালের মাখরাজে যাচ্ছে। এরপরে হচ্ছে 8 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার জায়গায় পাল্টে যাবে জিহ্বার আগার কিনারা। আগার কিনারা বলতে যে এই তো আগা, কিনারা হচ্ছে এই সাইডটা, বাম সাইড। এই জিহ্বার আগার কিনারা উপরের, সামনের যে উপরে আছে, এই দাঁতের এই মাড়িতে গিয়ে লাগবে, হ্যাঁ, দাঁতের মাড়িতে। তা কিনারাটা প্রায় অনেকখানি এরকম ঘুরাইয়া, দাঁতও এরকম 4-5টা দাঁতে একসাথে লাগবে। লাম, এটা সহজ, এটা হরফটা উচ্চারণ আমাদের হয়ে যায় এমনি, শুধু মাখরাজটা মনে রাখতে হবে। জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা, সামনের উপরের, সামনের উপরের, সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে। এটা কিন্তু মাড়ির দাঁতের সঙ্গে, দেখেন মাখরাজের মধ্যে একটু মিল আছে। মাড়ির দাঁত পিছনে থাকে, মাড়ির দাঁত, মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে। আর এটা হচ্ছে দাঁতের মাড়ির সঙ্গে, দাঁতের মাড়ির, সব দাঁতের মাড়ির থাকে, দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম উচ্চারিত হয়, লাম। এই যে দেখেন মাখরাজটা, এই যে, এই যে দাঁতগুলো চিহ্নিত করে দেওয়া হয়েছে, দেখছেন দাঁতগুলো চিহ্নিত করে দেওয়া হয়েছে। এই দাঁতগুলোর এই যে জিহ্বাটা, জিহ্বার আগাটা কোথায় লাগতেছে, একটা সাইডে আগাটা এই দাঁতের মাড়িতে লাগতেছে। লাম হ্যাঁ, লাম, এই যে ইজি ভাবে পড়তে হবে, এমনি লেগে যাবে, লাম, 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 দেখেন লাগে এমনি, লাম, লাম, লাম লাম। লাম 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা। 4 যে পড়ছিলাম না আমরা, 4, ওই 4 মাখরাজেরই জাস্ট একটু বিপরীত রকম। সেটা কি, জিহ্বার আগা ওটা ছিল জিহ্বার গোড়া, এটা জিহ্বার আগা। তারপর সব ঠিক আছে, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়, ওখানে বলছিলাম তার বরাবর পরে তালু, অর্থাৎ ওইখানে গোড়ার তালু, এটা এখানে আবার আগার তালু, জিহ্বার আগা, এবার আগার বরাবর তালু, আর ওটা গোড়া, গোড়া বরাবর তালু, উচ্চারিত হয় কি নুন। তো জিহ্বার আগা তার নুন বরাবর উপরের তালুর সঙ্গে লাগাই, একদম সহজ মাখরাজ। জিহ্বার আগা তার বরাবর উপর তালুর সঙ্গে লাগাইয়া, এই যে জিহ্বার আগা, এই আগাটা তালুতে গিয়ে লাগতেছে, তালুতে। এই নুন দাঁতগুলো চিহ্নিত করা হয়েছে, মানে পুরো তালুটায় লাগে দেখে এটা দেখানো হইতেছে, দাঁতে কিন্তু জিহ্বা লাগানো নাই, দেখেন এটা ভিতরের দিকে আছে। এই যে এইভাবে তালুতে, এই যে তালুতে লাগতেছে। নুন, নুন, এটা কিন্তু সহজ, নুন, 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 দাঁতে নুন, কিন্তু লাগতেছে না নুন। নুন, না দাঁতে লাগবে কেন,
তালুতে লাগবে। নুন, 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 নানি নু, না না নানি নানি নু। নুন, এরপরে র যেটা আছে, এটার মাকড়াজ হচ্ছে জিব্বার আগা, ওইখান যেমন জিব্বার গোড়া হইতে একটু আগে বাড়ে, এখানে একটু শব্দ পাল্টায়, জিব্বার আগার পিঠ। এরপর সব ঠিক আছে, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়। জিব্বার আগা বরাবর তালুটাই আছে, কিন্তু এবার জিব্বার আগার পিঠ। পিঠ বলতে কি, জিব্বাটা আমরা যে টেস্ট করি ওইটা হচ্ছে পেট, আমরা পেটের উপরে টেস্ট করি। হ্যাঁ, পেটের উপরে কি করি, টেস্ট করি। যেমন এই হাতের পেট, হাতের পেট এখানে এরকম টেস্ট করি, জিব্বাটাও এরকম থাকে না, এটার উপরে টেস্ট করি, কিন্তু এটা পিছন সাইড, ওইটাকে এখানে বোঝানো হচ্ছে পিঠ। তো জিব্বাটা জাস্ট এইরকম ঘুরে যায়, এই মাথাটা ঘুরে যায়, পুরো তো ঘোরা যায় না, মাথাটা একটু এরকম বেঁকা হয়ে যায়। তারপরে ওই যে নুনের যে যেখানে তালুটা আছে, ওই নুনের তালুর ওইখানেই গিয়ে লাগে, ওই আগার তালুতেই লাগে, কিন্তু জিব্বাটা এরকম গিয়ে লাগে, এরকম। ওই যে দেখেন জিব্বাটা ঘুরছে, ঘুরে উঠে লাগছে, দেখছেন? র, 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 এরকম না, নরম করে র, 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 র। তালুর মধ্যে কি লাগবে এটা? হ্যাঁ, র, তালুতেই তো লাগবে। ওই যে ওই দেখেন, এই যে র, জিব্বাটার নিচটা কিন্তু এটা ঘুরে ওই ভিতরের দিকে লাগছে, এই যে দেখেন, এই ছবিটা দেখেন, ডান দিকের এটা দেখছেন, এই যে তালুতে লাগছে, দাঁত কিন্তু নাই, দাঁত কিন্তু এদিকে সামনের জি দিকে জি, আরো। র, ঠিক আছে, র, র। এটা রেফ র বলি না আমরা, ওইটা দেখেন ওই রকমই, রবিউল, রফিক, র, রবি, রবিউল। দেখছেন, বলে দেখেন, রবিউল, রো, রো, রবিউল, 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 রফিক, রবিউল, রফিক। রিয়াজ, রিয়াজ, চিকন হয় কিন্তু এটা, রি, রি, রিয়া, রূপা, রূপা হক। এরপরে আচ্ছা, এরপরে 11 নম্বর মাখরাজ, জিব্বার আগা। এগুলো কিন্তু আপনাদেরকে আমি পড়াইছি, কিন্তু মনে আছে কিনা, হরফের উচ্চারণের সময় এই মাখরাজগুলো পড়াইছি, লেকচার শিটটা পড়াই নাই, কিন্তু পড়াইছি। এখানে হচ্ছে জিব্বার আগা, এখনো সবই জিব্বার আগা। এখন জিব্বার আগা, সামনের দুই দাঁত, হ্যাঁ, সামনের এই যে দুই দাঁত, ওই যে লেখা আছে জিব্বার আগা, সামনের দুই দাঁতের গোড়াতে, দুই দাঁতের গোড়া, দুই দাঁতের গোড়া, দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, কি হয়, ত, দেল, তা, ত, দেল, তা। তা, এই যে দেখেন ত, জিব্বার আগা, দাল, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, এই ছবিতে, দাল, হ্যাঁ, তা, এই ত, ছবিটা ভালো করে খেয়াল করে দেখেন, এই যে তা, দেখেন, এই ছবিটা দেখেন, জিব্বার আগাটা ওই দাঁতের, এই যে দুই দাঁত, এই দুই দাঁতকে বলে সানায় উলিয়া, ঠিক আছে, এই দুই দাঁতের, দেখছেন, এই দুই দাঁতের গোড়ায় লাগছে, আগায় না, কিন্তু আগা লাগলে তো এখানে লাগতো, গোড়ায়, ওই যে গোড়ায়। জি জি, প, দাল, তা, প, দাল, দাল, তা। তা, আপনারা একটু দাল, মাখরাজটা তা, বারবার একটু পড়েন, জিব্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, ত, দাল, তা। 12 নম্বর মাখরাজও খুব ইজি, এটাও জিব্বার আগা আছে, সামনের উপরে দুই দাঁতও আছে, পাল্টাবে শুধু গোড়ার জায়গায় হবে আগার, এবার দাঁতের আগার সঙ্গে। এই দেখেন, এইবার জিব্বাটা সামনের দিকে চলে আসছে, ওই যে এই যে দাঁতের আগায় চলে আসছে, দেখছেন ছবিটার দিকে, এই যে দুই দাঁতের আগাতে চলে আসছে। ছবিটা দেখলেই বুঝতে পারবেন, এই যে ছবিটার তফাৎটা দেখেন, এই দুইটা দাঁতের গোড়ায় আসছে, গোড়ায়, গোড়ায়, ত, দাল, তা। আর এই দুইটা দাঁতের কোথায় আসছে, আগায় আসছে, এই দুইটা আগে দাঁতের আসছে। আগায় আসছে, তফাৎটা দেখছেন, সামান্য তফাতে কিন্তু পুরো পরিপূর্ণ পাল্টা যাচ্ছে, সামান্য তফাতে। এবার দেখেন, ওইখানে এটা কিন্তু খুবই আরো কেন ইজি, এই মাখরাজ ওইখানে গোড়ায় লাগলে কি হয়, গোড়ায় লাগলে হয় ত, এখানে কি হয় দাল, এখানে কি হয় দাল, তা। প্রতিটার তা, কিন্তু আগের হরফ, দেখছেন, ইজি মনে রাখার বিষয়, প্রতিটা কি হরফ, আগের হরফ, জোয়ার আগের হরফ। তাহলে এভাবে মনে রাখতে পারি যে জিব্বার আগা যখন গোড়ায় লাগে তখন আগের হরফগুলা, যখন আগায় লাগবে তখন কোন হরফগুলো, পরের হরফগুলো। পরেরগুলো, ল, লাল, তা, ল, দাল, জাল, তা,
তা দেখছেন জিব্বাটা এই যে রাই আগায় লাগতেছে, ভালো করে মাখরাজ খেয়াল করে তা রাখবেন, ঠিক আছে। এরপরে আমরা 13 নম্বর মাখরাজে যাব। এই হরফগুলো শব্দ আসে, এগুলো আমরা অলরেডি পড়ে আসছি যে সবগুলো শব্দ আসতে হয়। এইটা হচ্ছে জিব্বার আগা ঠিক থাকবে, সামনেরও ঠিক থাকবে, ঠিক আছে, সামনেরও ঠিক থাকবে। ওখানে সৎ উপর ছিল, সিন উপরের জা। স্থানটা শুধুমাত্র নিচে চলে আসবে। কোথায় চলে আসবে? নিচের, নিচের চলে আসবে। বাকি সব ঠিক আছে, দুই দাঁতের আগা। এইটার মতনই কিন্তু দেখেন, এটা দুই দাঁতের আগা আছে, এই যে দুই দাঁতের আগার সঙ্গে, কিন্তু এইটা হচ্ছে উপরের দুই দাঁতের আগার সঙ্গে, আর এটা হচ্ছে নিচের দুই দাঁতের আগার সঙ্গে। জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, ঠিক আছে। এই যে নিচের, নিচের দুই দাঁত, এই যে নিচের দুইটা দাঁত তা আছে, এই দুই তা দাঁতের আগাতে লাগা তা হবে। ভালো সিন করে দেখেন মার্কাসটা, ভালো সা করে দেখেন ছবি। সা সিন জ এখানে একটু খেয়াল রাখতে হবে, আমরা বলছিলাম যে হরফগুলো মোটা হয় উচ্চারণ, ওগুলো জিব্বাটা বেশি মানে সরাইয়া যায়, ঠিক আছে। জিব্বাটা সরাই যায়, সদ বলার সময় আগা থেকে ভিতরের দিকে একদম পেট পর্যন্ত লাগিয়ে দেয়, হ্যাঁ, একটা আঙ্গুলের মতো লাগে। স, 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 আর গোড়াটা তালুতে উঠে যায় সবসময়, মোটা হরফগুলো গোলাটা তালুতে। স, সদ, সদ। এখন সদ বলতে গেলে জিব্বাটা সাইডে দিয়ে আবার উপরে চলে আসে না, ওইটা তো মধ্যে দাল আছে দেখেন নামের জন্য, কিন্তু শুধু স, 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 সদ। সিনজায়ের সময় দেখেন আলাদা করে দেওয়া হয়েছে, এটা শুধু আগাতে আসে। সিন জা, সিন জা। জা জা সিন সিন জা। জা সিন আমরা জা এতক্ষণ যে পড়ছিলাম 4 থেকে 13, এই যে 13 পর্যন্ত পড়ছি, এগুলো ছিল লিসানের মাখরাজ, জিব্বার মাখরাজ। জিব্বাকে কখন গোড়াটা তালুতে লাগাইছি, গোড়ার আগাটা তালুতে লাগাইছি, এরপর গোড়ার মধ্যখানটা তালুতে লাগাইছি, আবার বলছি গোড়ার কিনারাটা দাঁতের গোড়ার সঙ্গে লাগাইছি, আবার দাঁতের আগাটা দাঁতের গোড়ার সঙ্গে লাগাইছি, আবার জিব্বার আগাটা ইতে লাগাইছি তালুতে, জিব্বার আগার পিঠটা তালুতে লাগাইছি, আবার জিব্বার আগাটা এই দুই দাঁতের গোড়ায় লাগাইছি, আগায় লাগাইছি, নিচে দুই দাঁতের আগায় লাগাইছি। এই যে পরিবর্তন করতে 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 জিব্বা করছে, এরকম 10টা মাখরাজ বানাই ফেলেছে এক জিব্বা থেকে। শেষ, এই যে 13 মাখরাজ পর্যন্ত লিসান শেষ, প্রথম 3টা হালকা, লিসান শেষ। মাখরাজ আপনাকে এমন ভাবে মনে রাখতে হবে, আপনারা তো পড়েন না, এটার জন্য বলতেছি, এমন ভাবে মনে রাখতে হবে, আমি আপনাকে কোনো নাম্বার ছাড়া বলতেছি, খেয়াল করেন। হলকের শুরু হামজা হা, হলকের মধ্যখান আইন হা, হলকের শেষ গইন খ, জিব্বার খোরা তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া অফ, জিব্বার গোড়া হইতে একটু আগে সামনে আগাইয়া তার বরাবর তালুর সঙ্গে লাগায় কাফ, জিব্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগায় জিম শিনিয়া, জিব্বার গোড়া সামনের উপরের এই দুই দাঁতের গোড়ার এই দাঁতের গোড়ার সঙ্গে মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ, জিব্বার আগা সামনের এই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বা দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম, জিব্বার আগা তার বরাবর তালুর সঙ্গে লাগায় নুন, জিব্বার আগাটা পিঠ তার বরাবর তালুর সঙ্গে লাগায় র, জিব্বার আগা তার বরাবর দুই দাঁতের গড়ার সঙ্গে সামনে দুই দাঁতের গড়ার সঙ্গে লাগায় ত দাল দা, জিব্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগায় দ সাল স, জিব্বার আগা সামনে নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিনজা। এইভাবে মনে না রাখতে পারলে কিন্তু শুদ্ধ পড়া হবে না। এর জন্য কি করতে হবে, আপনাকে পড়তে হবে, এখানে আমি পড়াই দিলে কিন্তু হবে না। এরপরে হচ্ছে আমরা পরবর্তী যে দুইটা পাই সাফাদান, এই দুইটা মাখরাজ, এটা খুব ইজি। নিচের ঠোঁটের পেট, ঠিক আছে, নিচের ঠোঁটের পেট, পেট বলতে কি বুঝায় সেটা আপনাদেরকে ব্র্যাকেটে লিখে দিছি, এটা মুখস্থ না, এটা জাস্ট আপনারা মনে রাখবেন, ভিজা স্থান, যেই স্থানে কখনো আমরা ভেস্তিন দেই না, ভিতরের সাইড। এরপরে সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, এটা তো আমরা ওই যে 12তে পড়ছি এরকম এই অংশটা, এই যে দেখেন, এটা জিব্বার কোনো প্রয়োজন নাই, জিব্বাটা মাঝখানে ভিতরে চলে আসে, দেখছেন জিব্বাটা ভিতরে, এই যে উপরের দাঁতটা এই সামনের এই যে আগার সঙ্গে লাগানো আছে, এই যে এই জিব্বা ঠোঁটের। এরপর কি উচ্চারিত হয়? ফা, ফা। মাখরাজটা কি আমরা একটু ভালো করে মাখরাজটা পড়ি, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়, ফা, 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 ফা ফা, ফা ফা, ফা, ফা,
ফা 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 ফা। ফা এরপরে আমরা আসবো হচ্ছে দুই ঠোঁট। এই তো দাঁত শেষ হয়ে গেছে, এবার দাঁতের মাখরাজ বললে সেটাও শেষ। এরপর হচ্ছে দুই ঠোঁট, দুই ঠোঁট। আহ, এই যে দুইটা ঠোঁট আছে, এই দুই ওয়াও ঠোঁটকে, এই দুই ঠোঁটের মাখরাজ এটাকে শাফাতান বলে। দুই ঠোঁট, দুই ঠোঁট হইতে আমরা মূল মাখরাজটা এতটুক পড়বো, বাকিটা হচ্ছে আমরা ডিটেলসটা পড়বো। মুখস্থ না পারলেও এতটুক মুখস্থ লাগবে। দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, ঠিক আছে? দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। এবার এই প্রতিটা আলাদা আলাদা ধরে ধরে, ঠিক আছে, ধরে ধরে আমরা মুখস্থ রাখবো। সেটা হচ্ছে মুখস্থ রাখবো, মুখস্থ না দিতে পারলেও সমস্যা নেই। আচ্ছা দেখেন, খেয়াল করেন, প্রথম মাখরাজ যেটা আছে, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। প্রথম হরফটা হচ্ছে ওয়াও, প্রথম হরফটা হচ্ছে ওয়াও। এটার কাজ ওয়াও কি? দুই ঠোঁট গোল হয়ে যাবে, দুই ঠোঁট কি হয়ে যাবে? গোল। ওয়াও গোলটা করিয়া এবার মুখ, মুখ এক আঙ্গুল পরিমাণ, মুখ বলতে ঠোঁট বুঝাচ্ছে এখানে, ঠিক আছে? ঠোঁট এক আঙ্গুল পরিমাণ খোলা রাখিয়া ওয়াও উচ্চারিত হয়। দেখেন, এই যে দুইটা ঠোঁট আছে, এটা গোল হয়ে যাবে। কেমন গোল হবে? ওয়াও এই রকম গোল হবে, এই রকম। এটা দুইটা ঠোঁট এইভাবে করে গোল হয়ে যাচ্ছে, একদম গোল। এবং এক আঙ্গুল পরিমাণে পরিমাণ ফাঁকা রাখতে হবে, এক আঙ্গুল পরিমাণে ফাঁকা থাকবে। আঙ্গুলটা হচ্ছে এটা, এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। এর বেশিও ফাঁকা রাখা যায়, তখন হরফের উচ্চারণটা কিছুটা ফেটে যায়। এই পরিমাণে এক আঙ্গুল ফাঁকা রাখলে ভালো হয়। ওয়াও, ওয়াও। দুই ঠোঁট গোল করিয়া এক আঙ্গুল পরিমাণে খোলা রাখিয়া, দুই ঠোঁট গোল করিয়া এক আঙ্গুল পরিমাণে খোলা রাখিয়া। ওয়াও, ওয়াও, ঠিক আছে? ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও, ওয়াও ওয়াও, ওয়াও। ওয়াও ওয়াও এরপরে হচ্ছে দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে। ভিজা জায়গা বলতে কোনটা? এই যে ভিতরের যে ভিজা জায়গা, যেটা ফা আমরা করছিলাম উপরের দাঁতের সাথে, এবার শুধু দুই ঠোঁট, এখান থেকে বা বাহ উচ্চারিত হয়। এটা আমরা এমনি বাহ বলি বা 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 বা, বাহ ঠিক বাহ আছে? বা বা। বাহ এরপরে হচ্ছে দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে। শুকনা জায়গা বলতে সামনের দিকটা, এই সামনের দিকটা লাইগা গেছে মিম কিন্তু, এই সামনের দিকটা মিম এই যে লেগে যায়, মিম এই যে লেগে মিম যায়। মিম কি? মিম মিম, মিম মা, আম্মু, মিম 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 মিম। মিম মিম আচ্ছা, মিম তাহলে আমরা মোটামুটি এই বিষয়গুলো মাখরাজে বুঝতে পারছি, ঠিক আছে? হরফ এখানে শেষ হয়ে যায়। তাহলে মাখরাজটা কি? দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, এতটুকু আপনার মুখস্থ রাখতে হবে, বাকিটা আপনার মনে রাখবেন। ওয়াও বা মিম উচ্চারিত হয়, ওয়াও বা মিম উচ্চারিত হয়। তাহলে ঠোঁটের দুইটাও কি শেষ হয়ে গেছে? ঠোঁট শাফাতান, তিনটা মাখরাজ শেষ হয়ে গেছে, ঠোঁটের দুইটা শাফাতান। এখন 15 নম্বর মাখরাজ। এই যে 15 নম্বর মাখরাজ হচ্ছে মুখের খালি স্থান, খালি জায়গা, মুখের খালি জায়গা, মুখের খালি জায়গা, মুখের খালি জায়গা হইতে, মুখের খালি জায়গা হইতে। মাখরাজটা খুবই সহজ, মুখের খালি জায়গা হইতে। মাদের হরফ উচ্চারিত হয়। মাদ মানে হচ্ছে টেনে পড়া, মাদ মানে কি? টেনে পড়া। এখন এখানে একটা হরফ আছে আলিফ, এখন ওইটা এখানে বলা হয় না, এই কারণে এই যে যেমন জবরের বাম পাশে খালি আলিফ, এইটা অটোমেটিক আসে, এর জন্য আলিফটা বলা হয় না। আলিফের নিজস্ব কোনো উচ্চারণ নাই, ও শুধু মাদ হিসাবে উচ্চারিত হইতে পারে, টান হিসাবে। তাহলে 15 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ উচ্চারিত হয়, মাদের হরফ উচ্চারিত হয়, মাদের হরফ উচ্চারিত হয়। মাদ মানে হচ্ছে টেনে পড়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজুমালা ইয়া, পেশের বাম পাশে জজুমালা ওয়াও, পেশের বাম পাশে জজুমালা ওয়াও। মনে রাখবেন, জেরের পরে যদি কখনো ইয়া থাকে, পেশের পরে যদি কখনো ওয়াও থাকে,
সেইটাকে জজম দেয়া লাগে না, জজম দিয়ে সবসময় টেনেই পড়তে হয়, জজম না থাকলেও টেনে পড়তে হয়, ওটা অটোমেটিক জজম হয়ে যায়। অন্য হরফের ক্ষেত্রে হয় না, এটা শুধু এই 3টা হরফের ক্ষেত্রে। আবার জবরের ক্ষেত্রে হবে না। কখনো যদি জবরের ক্ষেত্রে মনে রাখবেন, আলিফে যদি কখনো আপনারা পান, এই যে আলিফে, ধরেন একটা আলিফ, এটার উপরে যখন এই জজম পাবেন, তখন এইটা আর আলিফ না, এটা হচ্ছে হামজা, এটা মূলত এই হামজা আছে এখানে, তখন এটাকে আর টান দেওয়া যাবে না, তখন বলতে হবে বা। আর যদি এটা খালি থাকে, খালি, কোনো থাকলো না, কোনো হরকত মানে জজম টজম থাকবে না, তখন ওইটা আলিফ থাকবে। তো এটা নিয়ম হচ্ছে, পড়বেন হচ্ছে প্রথমে হরফের উচ্চারণ করবেন, এরপরে হরকতের বানানের নিয়ম। আরবি বানান করতে আমরা অনেকে বুঝি না, মনে রাখবেন প্রথমে হরফ উচ্চারিত হয়, যে কোনো বানান করতে গেলে প্রথমে হরফ, বর্ণ, এরপরে হরকত, কার চিহ্ন। আর জজম এবং তাসদিদ এই দুইটা সবসময় উচ্চ থাকবে, গোপন থাকবে, মুখে বলার দরকার নাই, উচ্চারণের মাধ্যমে চলে আসবে। যেমন আমরা জজম কিন্তু বাংলায় করি, যেমন আমরা, স্বরে আম, আম, রয়াকারে রা, আমরা। এই মিমের ময়ের মধ্যে একটা জজম আছে, যেটা আমাদের প্রয়োজন হয় না বাংলায়, কিন্তু আরবির ক্ষেত্রে এই জজম দেওয়ার প্রয়োজন হয়, উচ্চারণের প্রয়োজন নাই, বলার প্রয়োজন নাই। এখানে আপনি যদি আমরা বানানটাই যদি আরবিতে করে ফেলি, তাহলে কি হবে, হামজা মিম জবর, হামজা মিম, ওই হামজার জবরটা বলবো, জজমটা উচ্চ, আম, র জবর র, আম রা, ঠিক আছে। আবার আমরা যদি বলি আম্মা, আম্মা বাংলায় স্বরে আ, ময় ময় আকার মা, এই ময় ময় দুইটা ম লাগে, দুইটা মা, ম এবার আরেকটা ম লাগে না, আরবিতেও এইরকম দুইটা ম লাগে। আম্মা যদি আরবিতে বলি, তাহলে হামজা মিম জবর আম, এরপর মিম জবর মা, আম্মা, তাহলে দুইটা মিম লাগে। কিন্তু আরবিতে এভাবে দুইটা মিম কখনো রাখে না, এটার ভাষার সৌন্দর্য করার জন্য তারা কি করে, ওই একটা মিম বা যে কোনো ডাবল পরাপর একই হরফ ডাবল হইলে, একই হরফ ডাবল হইলে এই ডাবল হরফের একটা হরফকে ফালাই দেওয়া হবে। ওই হরফে ফালাই দেওয়ার কারণে এটা বোঝানোর জন্য উপরে একটা তাসদিদ দেওয়া থাকে, তাসদিদ, হ্যাঁ, সিনের মাথার মতন। তাসদিদ মানে হচ্ছে ওটার মধ্যে দুই হরফ আছে, একদম ওটার মধ্যে দুই হরফই ছিল, শব্দটা ওরকমই ছিল, দুই হরফই ছিল। এখন আপনার যখনই তাসদিদ দেখবেন তখন ওটা মনে রাখতে হবে এটা দুই হরফ আছে, তখনও আপনার ওইভাবেই পড়তে হবে, আম মা। এখন ওই দুই হরফ আছে, ওই জন্য তাসদিদ আর বলার দরকার নাই, বাংলার মতন বলতে হবে হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা, মধ্যে তাসদিদটা উজ্জ থাকবে। তাহলে বানানের নিয়ম কি, সব সময় মনে রাখবেন, বানান নিয়ম আগে হরফ, পরে হরকত, জজম তাসদিদ উজ্জ থাকবে, আগে হরফ, পরে হরকত, জজম তাসদিদ উজ্জ থাকবে। আম মা, হামজা মিম জবর আম, মিম জবর মা, এর মধ্যে তাসদিদটা উজ্জ রেখে দিছি, হরফকে আগে বলছি, পরে হরকত বলছি, আম মা। এই বানানের নিয়মটা মাথায় রাখবেন, আগে হরফ, পরে হরকত, জজম তাসদিদ উচ্চ, গোপন, যা বলে মনে রাখতে পারেন, গোপন থাকবে, আগে হরফ, পরে হরকত, জজম তাসদিদ উচ্চ থাকবে। তো এইটা যেহেতু জজম তাসদিদ নাই, তখন এটা বলতে হবে বা খালি আলিফ জবর বা, বা, অথবা আলিফকে বা আলিফও বলতে পারেন, শুধু আলিফও বলতে পারেন। কারণ কি, আমরা একটা সংজ্ঞা আপনাকে অনেক বুঝাইছিলাম আপনাদের ক্লাসে, মনে আছে কিনা, যে আলিফ কখনো কি গ্রহণ করতে পারে না, ও কখনো জজম তাসদিদ হরকত জবরজের পেশ কিচ্ছু হইতে পারে না। তো ওকে আর খালি বলতে হয় না, ও এমনিই খালি থাকে। কারণ আপনি যদি মনে রাখতে পারেন খালিও বলতে পারেন, শুধু আলিফও বলতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু অন্য হরফ সবসময় হরকত থাকে, ওকে আর খালি বলা যাবে না, খালিও বলা যাবে না, ওকে বলতে হবে হরকত সহকারে। তো বা খালি আলিফ জবর বা, বা এই যে হা হয়ে যাচ্ছে, দেখেন মাখরাজটার চিহ্নটা দেখেন, এই যে হা, কোনো জায়গায় বাজবে না। প্রথম তো হরফের উচ্চারণ করবেন, এরপরে যে বাকি টানটা দেবেন তখন হা হয়ে যাবে। প্রথম তো শুরু করলেন, যেমন ধরেন বা, এই তো শুরু করলেন, এখান থেকে স্থান শুরু হইল বা বা, এখন আর ওই আ বলতেছেন তখন আর বাজবে না, শুরু হবে মাখরাজ থেকে ওই হরফের,
এরপরে মুখের খালি আ জায়গা থেকে শুরু হবে বা, তা, সা। দেখছেন সা লাগে এরপর বের হয়ে গেছে, দেখেন সা। এরপর সা বলতে আর কি লাগে না, ওই স্টার্ট দিয়েছে ইতে মেশিনে, সা, যা, দা, ত। ঠিক আছে, এটা মুখের খালি জায়গা। বা ইয়াজের, এখানে আবার খালি ইয়া বললেন না, খালি ইয়া কিন্তু হয় না কখনো, এখন বলতে হবে বা ইয়াজের, বা ইয়া জের, ওই জজমটা উচ্চ হয়ে গেছে, বোঝা গেছে যেখানে জজম আছে। বা ইয়াজের বি, ই বা ওয়াও পেশ বু। উ টান মানে কি, জবর জের পেশ ওইটাকে দীর্ঘ করে পড়া, আর কিছু না। বা, এটা বলা যেত বা, এটাকে বলবো বা, বি, বি, বু, বু। এখন আলিফে যদি আপনি কখনো জজম দেখেন, তার মানে হচ্ছে কি ওটা আলিফ না, ওটা হামজা। ওটার উচ্চারণটা আর টান হবে না, জজম হইলে হবে বা হামজার উচ্চারণ, বা, তা, বা সা, মা, সা এরকম বুঝছেন, ধাক্কা দিয়ে হবে। আবার মি, টি, সি, মানে হামজার উপরে, এটা হামজা, ইয়া না, ইয়া না, হামজাই উপরে জেজম থাকলে আগে জের হইলে যদি, আবার পেশ থাকলে বু, তো। এখন এরকম শব্দ কোরআন শরীফের মধ্যে অনেকবার আছে। আচ্ছা, মাদের হরফ তিনটা, এগুলো একটু আপনি পড়ে নিয়েন, আমরা মাদের আলাদা ক্লাস আছে, তখন এগুলো ডিটেলস বুঝাবো। মাদের হরফ তিনটা, জবরের বাম পাশে কালি আলিফ, জেরের বাম পাশে জজমালা, পেশের বাম পাশে জজমালা, যেগুলো এতক্ষণ পড়াইছি। মাদের হরফ হলে তার ডান দিকের হরকতকে, এই যে মাদের হরফগুলো হইছে আলিফ, ইয়া, ওয়াও, এই তিনটা মাদের হরফ, তার আগের হরকত কি, জবর, এই জের আর এই জের পেশ পেশ, এই তিনটাকে এক আলিফ টেনে পড়তে হয়, এটাই বলা হয়েছে, আর কিছু না। এরপর হচ্ছে 17 নম্বর মাখরাজ, নাকের বাসি, মানে নাকের ছিদ্র, নাকের মধ্যে, নাকের মধ্যখান, এই যে ছিদ্র দুইটার মধ্যে নিয়ে উচ্চারিত হয়, কি উচ্চারিত হয়, গুন্না। গুন্না, গুন্না মানে ধরে রাখা, যে কোনো জায়গায় ধরে রাখবো যখন, তখন এটার মধ্যে একটু নাকের মধ্যে নিয়ে নিয়ে বলতে হবে, একটু নাকের মধ্যে নিয়ে, বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, তার মানে আন্না, আম্মা। গুন্না মানে কি, ধরে রাখা। ঠিক আছে, গুন্না মানে ধরে রাখা। আর একটা নিয়ম মনে রাখেন, নুন এবং মিমের উপরে যখনই আপনি এই তাসদিদ দেখবেন, যখনই এই তাসদিদ, আর কোনো দিক তাকানোর দরকার নেই, এই তাসদিদ, তখন এটাকে গুন্না করবেন, তখন এই নুন মিম কি করবেন, গুন্না করবেন। কিন্তু বায়ের উপরে দেখলে আবার হবে না, হ্যাঁ, তায়ের উপরে দেখলে হবে না, সায়ের উপরে দেখলে হবে না, শুধু এই দুই হরফ নুন এবং মিমে নুন আর তাসদিদ মিম হইলে গুন্না করে পড়তে হবে, হ্যাঁ। হ্যাঁ, নুন আর মিম, নুন আর মিম, যত মিম ধরনের গুন্না হয় এই নুন মিমকে নিয়েই হয়। গুন্নার কাজ হচ্ছে এই দুই হরফ নিয়ে। তানভিনেও গুন্না হয়, তার মধ্যেও এই নুন থাকে, ঠিক আছে। তো সব ধরনের গুন্না শুরুই হয় নুন মিম থেকে। নুন মিমে এই যে এখন যেটা দেখতেছেন স্ক্রিনের মধ্যে, এটাকে বলে ওয়াজিব গুন্না। সরাসরি এরকম যদি হরকতের মাঝে আর কোনো হরফ না হইয়া ডাইরেক্ট এরকম হয়, এটাকে বলে ওয়াজিব গুন্না। কি গুন্না, ওয়াজিব গুন্না, এই গুন্না করা না জরুরি। এখন এরকম অনেক আছে, অনেক, যেমন কুল আউযু বিরাব্বিন নাস, ওই যে রব্বিন বলছেন, ওইটাই ওয়াজিব গুন্না। মালিকিন নাস ওয়াজিব গুন্না, ইলাহিন নাস ওয়াজিব গুন্না, এরকম অসংখ্য, ঠিক আছে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাআইতান নাসা, এটা ওয়াজিব গুন্না, ঠিক আছে। তাহলে এগুলো কি গুন্না, ওয়াজিব গুন্না। নুন মিমে তাসদিদ থাকলে এটা কি গুন্না, ওয়াজিব গুন্না। আর অন্যান্য আরো বেশ কিছু গুন্নার নিয়ম আছে, যেগুলো আমরা লেকচার সেটা আলাদাভাবে পড়বো। তাহলে গুন্না কোথা থেকে উচ্চারিত হবে, নাকের নাকের ছিদ্র থেকে বাসি হইতে, ছিদ্র হইতে, যেভাবে বলেন সমস্যা নাই। এটার তো আর দেখানোর কোনো পরিস্থিতি নাই, নাকের মধ্যে বুঝাই দিছে, আর কিছু না। এই গুন্নাও একটা গুন্না, এটা কিন্তু একটা ওয়াজিব গুন্না। কেন বলেন দেখি, এই নুনে মিমে কি আছে, নুনে কি আছে, তাসদিদ আছে, এই যে তাসদিদ আছে। এইখানে কিন্তু হরফের কোনো বিষয় না, এখানে হামজার জায়গায় এখানে গয়ন হইছে, মিম হইছে, যা ইচ্ছে তাই হোক, মূল কথা হচ্ছে এই নুনের উপরে তাসদিদ আছে। তাসদিদ তাহলে এই হচ্ছে, এটা হচ্ছে খয়সুম, আর এটা হচ্ছে জাউফ। এই হচ্ছে আমাদের 17টা মাখরাজের পাঁচটা স্থান,
ঠিক আছে, আমরা কি এই বিষয়গুলো মোটামুটি আর বুঝতে সমস্যা নেই, এখন আপনার মুখস্থের সমস্যা থাকতে পারে, কিন্তু মোটামুটি আর কারো কোনো মাখরাজ নিয়ে বুঝতে মনে হয় সমস্যা থাকার কথা না। এবার আসেন আমরা এর একটু প্র্যাকটিস করি। ঠিক আছে, হরফগুলো বারবার জবরজের পেশ দ্বারা এই হরফগুলো একটু পড়ি। আচ্ছা, হামজাহা। এখন এই মাখরাজ জানি আমরা, এবার একটু প্র্যাকটিস করব জবরজের পেশ দিয়া। মৌলিক উচ্চারণ এখানে, ঠিক আছে, এখানে মৌলিক উচ্চারণ। এখন তো এতদিন বলছি হামজাহা, তো মূল উচ্চারণটা এখন হবে জবরজের পেশ যখন দিব। আর জবরজের পেশ অলরেডি আমরা একটা লেকচার শিটে পড়ছি, এগুলোকে কি বলে? হারাকাত বলে, মনে আছে? হারকাত, হারকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি করিয়া। তাহলে আমরা এখানে তাড়াতাড়ি করিয়া পড়বো, ঠিক আছে, তাড়াতাড়ি করিয়া পড়বো। আমি পড়াইতেছি, তারপর আপনারা পড়েন। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ, আ ই উ। আ ই উ, এরপরে হামজা জবর আ, হামজা জবর আ আ আ, হামজা জবর আ, হামজা জবর আ আ আ, হামজা জবর আ, হামজা জের ই আ ই, আ ই, হামজা জবর আ, হামজা জের ই আ ই, হ্যাঁ, হামজা জবর আ, হামজা পেশ উ আ উ। হামজা জবর হামজা আ, জবর আ, হামজা পেশ হামজা উ, আ, আ উ। উ। মানে এইটা হচ্ছে কি, ওই যে মানে প্রথম পড়াশোনা করে পরে যে ইন্টার্নি করে, এইখানে আপনি মাখরাজের ইন্টার্নি করতেছেন কি, আ আ দুইবার হামজা উচ্চারণ করতেছেন, আ আ, আ ই, আ উ, একবার জবর এদিক দিতেছেন, একবার জের এদিক দিতেছেন। এবার নিচেরটা আসতেছি, হামজা জের ই, হামজা জবর আ, ই আ, ই আ, ই ই, ই উ, ই আ, ই, আ। ই ই, ই উ। হামজা জের ই, আ, হামজা জবর আ, ই, আ। হ্যাঁ, হামজা পেশ উ, হামজা জবর আ উ আ। 3 নম্বর লাইনে, শেষ হামজা 3 নম্বর ই, লাইন। জের ই, উ আ, ই, উ উ। ই, হামজা পেশ উ, উ হামজা আ, জের ই উ ই, হামজা পেশ উ, হামজা জের ই উ ই, হামজা পেশ উ, হামজা উ, পেশ উ ই। উ উ। হামজা শেষ। পেশ হামজা পেশ উ, উ, হামজা পেশ উ, উ, উ উ। উ। এখন আপনারা কি করবেন, এগুলো এই একবার পড়াই দিয়ে এরপর আমরা অন্যভাবে পড়বো, যেহেতু টাইম শেষ হয়ে চলে আসবে। এরপর বাসা বসে কি করবেন দেখেন, এইভাবে তো প্রথম মানান করলেন একবার দুইবার, এরপর বলবেন আ ই উ। বলেন আমার সাথে, আ ই উ, আ ই উ, আ, ই, উ। আ আ আ, ই আ ই উ, আ উ, আ আ আ, আ, আ আ ই ই, আ, আ আ উ, উ, আ, ই, উ, উ। আ আ, আ ই, আ উ, ই আ, ই ই, ই উ, ই, ই আ, আ, ই, ই ই, ই, উ, উ। ই উ, উ আ, উ ই, উ উ, উ আ, উ, উ আ, ই, উ, উ উ আ, উ আ, উ উ, ই, আ, উ উ, উ। আ। উ হ্যাঁ, আ, উ ই, উ উ, হ্যাঁ, আ ই উ। আ, ই, উ। ঠিক আছে, তাহলে এইভাবে বেশি বেশি প্র্যাকটিস করুন, তখন আপনি দেখবেন যখন সূরার মধ্যে পড়তেছেন সুন্দর করে চলে আসবে। এরপর আসেন হা, হা হি হা, হু। হা, হা, হি, হু। হি, বানান হু, করতে হবে কি, হা জবর, হা জের, আগে হরফ হা, পরে হি, হরকত। হু। হা, হা হি, হি হু। হু, হা হি হু। হা, 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 হি, হা, হু, হি, হা, হা হু। হা, হা হা, হা হা, 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 হা হা, হি, হা হা। হি, হা হা হু, হু। হা, হি, হা, হু। হি হা, হি, হা, হি হি, হা হি হি, হি, হা। হি হু, হি, হি হি, হু। হি, হু। হু হা, হু, হা। হু হি, হু, হু হি। হা, হু হু হি, হু, হু হু, হু, হু। হু হু। হু, হু। তারপরে আমরা 2 নম্বর মধ্যখান থেকে হালকা আওয়াজে উচ্চারণ করব, হা হি হু। হা, হা, হি, হু। হা, শুধু হি, জবরজের হু, পড়বো না, কিন্তু আমরা উচ্চারণ করব, হা হি হু, হা, হা, হি, হি, হু। হু, হা হা। হা, হা। হা হা, একজনেরটা হয় একজনেরটা হয় না, হা হা না, হা, হা হা, হা, হা। হা, হা, হা হা, হা, হা। হা, হা, হা হি, হা, হা, হি। হি, হা হু,
হু। হা হু হা হু এখানে কিন্তু আমরা হরকত পড়তেছি না, আমাদের মূল উদ্দেশ্য হরফ উচ্চারণ। হরফ উচ্চারণ করবেন। হা হু হা হা হু হু, হা হা হু হু। হা হু হা হু হ্যাঁ দিলার ভাই, আরো ঠিক করতে হবে। হি হা হা, হু হি হি হা, হা হা হি হা হি হা হি হি, হি 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 হু, হি 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 হু হু। হি হ্যাঁ, হু হা, হি হু হা হু হু না, হু হু হা হা না, হু হু হা, হু হু হা হা হু হি, হু 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 হি হু, হু হু। হু 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 এরপরে গয় এটা খ, মানে আইন। আইন আ ই ও, হাটা আ কিন্তু অবশ্যই ই একাধিকবার ই পড়েন, মানে বাসায় বসে একাধিকবার আ ওইটাকে আবার ই প্র্যাকটিস উ করেন, শুরু থেকে শেষ পর্যন্ত বারবার পড়বেন। আ ই উ, আ আ রি ই উ উ আ আ, আ আ আ আ চাপ দিয়ে আ আ, আ আ, আ আ আ আ আ আ ই, আ আ ই ই আ উ, আ আ উ উ ই আ, ই আ রি রি ই রি, আ রি রি রি, রি ই ই রি ই ই উ, রি উ ই উ রু আ, উ উ আ আ ও ই, উ উ রি ই উ উ। উ উ উ উ এরপরে হলকে শেষ থেকে গইন খ, ঠিক আছে, হালকা আওয়াজে। গাগিগু, অ রি গগি গু গাগা, অ গ গগ গাগি, অ রি গগি গাগু, অ গু গগু গিগা, রি গা গিগা গিগি, রি রি গিগি গিগু, রি গু গিগু গুগা, গু গ উ গুগি, উগ গু গুগি, গি গুগি গুগি না, গুগু কিন্তু গুগি বললে গইন হবে, মানে গ হবে। এটা গুগি, গু গুগি, গু রি গুগি, হ্যাঁ। গু গুগি রি গুগু, গুগি গু গু, গুগি গু গু খাহি খু, গুগি অ হি হু খ খ, খ খ খি খ খু খ খ, খ খ খাখি, খ খ খ খ খি খি খাখু, খ খু খি খ, হি খ খি খ খি খি, খি হি খি 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 খু। খি হি খু খু আখতারুজ্জামান ভাই ভালোই ধরতে পারছে হরফের উচ্চারণ। খু খ, হু খু খ খ খু খ না, ঠিক আছে দলার ভাই। খু খ, খু খ, খু খ হচ্ছে বাংলা, হু খু খ। খ খু হু হ্যাঁ, খ খুন খুন বাংলায় বলে খুন, আর আরবি হলে কি হইবে? খুন, খুন খুন, খুন। খুন খুন তফাৎটাই এখানে, ঠিক খুন আছে। খুন খুখি, খু খু খি খি খুখু। খু 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 আচ্ছা পরেরটা যাই। কফটা কি ভারী রাখতে হবে জিব্বার গোড়া থেকে। অ ই অ উ, অ ও ই ই উ উ অ ক, অ গ ক খ কি অ ক, অ অ, অ ক ক। অ অ ক মুস্তাকি, ক এই যে মুস্তাকি, কি তাকরি মুস্তাকিম, ঠিক আছে। অ ক, ক ক ক খ অকি, অ ক কি কি অকু, অ কু ক কু ইক, ই ক কি ক ইকি, ই কি 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 ইকু, ই কু কি কু উক, উ ক উ ক উকি, উ কি উ কি উকু। উ উ কু কু এরপর এটা হচ্ছে হালকা আওয়াজে বাংলা কয়ের মতন। কাকিকু, কা কাকি কি কু কু কাকা কাকি কাকা কাকু, কাকি কাকা কাকি কাকা কাকু কিকা কিকি কিকু। কিকা কিকি কুকু কিকা কি কি কুকু শোনেন, প্র্যাকটিসের সময় বেশি সময় দেওয়া লাগবে কুকা না। যেমন ধরেন এইটার পিছনে আপনার সময় দেওয়ার প্রয়োজন কুকা নাই। কুকি যেগুলো কফ কুকু আছে, ওই যে হরফগুলো আছে হলকের, ওগুলো সময় দিবেন, সবগুলোর প্রয়োজন হবে না, ঠিক আছে। কুকি জি জি কুকু, ঠিক আছে, কুকি কুকু, এগুলো বাংলায় আমরা পড়ি। জিম শিনিয়া, জিব্বার জি মধ্যখান
তালুর সঙ্গে লাগায়া শক্ত করে তিনটাই, এর মধ্যে জিমটা বেশি শক্ত, শিনটা আরেকটু সামনে আগাইয়া হালকা শক্ত, এরপর ইয়াটা আরেকটু হালকা শক্ত। জাজিজু। জাজিজু, জাজিজু, হ্যাঁ জাজা, জাজি জাজু। জাজি জাজিজু, জাজু, জাজু, হ্যাঁ এটা ঠিক আছে, জিজা, জিজা জিজি জিজু। জিজা জিজা, জিজি জিজি, জিজু, জিজু, শক্ত করে একটু, জিজা জুজা, জিজি জিজু। জুজি, জিজা জিজি জিজু, জুজা জুজি জুজা, জুজু। জুজা জুজা, জুজি জুজি, জুজু, জুজু, এরপর শিন, শাসি সু। শাসি, শুশু, শাশিসু, শাসিসু, শাসিসু, শাসু শাসি শাসা, মানে শাসা শাসি শাসু। শাসা শাসি শাসা, শাসু, শাসি, শাসু শাসি, শাসু, শিশা শিশি শিশু। শিশা শিশা, শিশি শিশি, শিশু, শিশু, সুষা সুশি সুষা, শুশু। সুশি, সুষা সুসু, সুশি সুসু, সুষা, ইয়াটা সি, দেখেন, এই দুইটার থেকে ইয়াটা বেশি সময় দিতে হবে। ইয়ার তিনটা তিন ইয়া, রকম, ই, উ, ইয়া, ই, ইউ। ঠিক ইউ, আছে, ইয়া, ই, ইয়া, ই, ইউ, ইউ, ইয়া, ইয়া, ই, ইউ, ই, ইয়া, ই, ইউ। ই, ইয়া, ই, ইউ, উ, উনা ইয়া, উনা ই, উনা দিলাম ইউ, ভাই, ইউ ইউ ইউ। পেশ কি, ইয়া ইউ, পেশ ইউ, ইয়া, হামজা পেশ উ। এটা মনে রাখতে হবে, ইয়া পেশ ইউ, হামজা পেশ উ। ইয়া, হ্যাঁ, ইয়া পে উ, ইউ, হামজা পেশ উ, উ, হ্যাঁ রাইট। হামজা পেশ হবে উ, ইয়া, ই, আর ইয়া পেশ ইউ, ইউ। ইয়া, ই, ইউ ইউ। ইয়া, ইয়া, ই, ই, ইউ, ইউ। ইয়া, ই, ইউ। ইয়া, ই, ইয়া, ই, ইউ। ইউ, 3 মিনিট বাকি আছে। ইয়া, ইয়া ই, ইয়া, ইউ, ইয়া, ই, ইয়া ইয়া, ইউ, ইয়া ইয়া, ইয়া ইয়া, 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 ইয়া ই, ইয়া ইয়া, 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 ইয়া ই, ইয়া ইয়া, ইয়া ই, 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 ইয়া ইয়া, ইউ। ইউ, ই ইয়া, ই ইয়া, ই, ই ইয়া, ই ই ই ই ই, 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 ই ই, ই ইউ। ই ই, ইউ, ইউ, ইউ ইয়া, ইউ ইয়া, ইউ, ইয়া, ইউ ই। আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি ইউ, ইউ ই, বললে কিন্তু শেষ হয়ে গেল না, ইউটাকে একটু চাপ দিয়ে বলতে হবে, ইউ। ইউ, ইউ, ঠিক আছে, ইউ, ইউ ইয়া, ইউ, ইয়া, ইউ ই, ইউ, ইয়া, ইউ ই, ই, ইউ ইউ, ইউ, ই, ইউ, ইউ ইউ, ই, ইউ ইউ, ইউ, এরপরে দত, মোটা করে দ, গরু থেকে, দদিদু দাদিদু, দদিদু, দদিদু, দদ দদি দদু। দদিদু, দদা, দদি, দদ, দদু, দদি, হ্যাঁ দদু। দিদা দদু, দিদি দিদু। দিদা, দিদ, দিদি, দিদু, দিদি, আচ্ছা দিদি যেন দিদু, না হয়ে যায়, দিদি কিন্তু দাল হবে, দি হবে, দি সবসময় মোটা রাখতে দুই, হবে, দিদা দিদা দিদি, দিদি দিদা, দিদু। দুই, দিদি, দুদু, দিদু, দুদা দুদা দুদা, দুদা, দুদি দুদি, দুদি, দুদু দুদু, দু দুদু, দু। দু, 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 দু দু, দু হবে না, দু, দু দু দু। ঠিক আছে, দু, 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 হ্যাঁ মোটা করে। লাম, লামটা তো ইজি, লালিলু লালা লালি লালু। লালিলু, হুম, লা, লালা লা, লালু লালু, লালি, লালি, লিলু, লালা লালু লিলা, লালি, লিলু, লিলি লিলা লুলু, লিলু, লুলা, লুলি, লুলু লুলা লুলি, লুলি। লুলি, ইজি। নুনটা আরো খুব ইজি, বাংলায় নানি নু, নানা নানি নানু নানি, নিনা নু, নিনি নুনু, নানা, নিনু নানি, নুনা নুনি। নানু, নিনা, নিনি, নিনু, হ্যাঁ, নুনা, টান দেই না নুনি, যেন আমরা, টান না নুনু, দেবো, টান দিব না কখনোই। ঠিক আছে, উচ্চারণের সময় টান দিব না, কারণ এগুলো তো হরকত, দ্রুত পড়তে হবে। রটা ও রেফ্রায়ের মতন শুধু জবর হইলে খেয়াল করতে হবে রা যেন না হয়ে যায়। ররি, ররি, রু, ররি রু, ররা রু, ররি ররু। রু, এই লাইনে এখনই কেটে যাবে, যাই হোক ররি, যতটুকু রু, র, র, ররি, রু, রির রি, র, রিরি রি, রি, রু, রুর রিরু, রুরি রু, র, রুরু। রু, রি, রু, রু। হ্যাঁ রুরু, শুধু ডর না হয়ে যায়। আগামী ক্লাসে বাকি হরফগুলো পড়ে আমরা অন্য তাসবিদের নিয়মে চলে যাব, শেষ হরফ উচ্চারণ এখানেই। আগামী ক্লাসের এই হরফগুলো পড়েই শেষ। মাখরাজগুলো একটু পড়েন, ভালো করে পড়েন, সবাই সময় দিয়া ইনশাআল্লাহ। পড়েন। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।